সম্প্রতি লোকসভায় তৃতীয় মোদী সরকারের নতুন অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার বিধান ভবনের সেমিনার হলে সাধারণ বাজেট পরবর্তী বিশ্লেষণ সভার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর রতন খাসনবিশ, সিএ অ্যাডভোকেট অরূপ দাশগুপ্ত এবং প্রধান বক্তা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর সরকারের কথায় মোদী সরকারের এই বাজেট এক কথায় দিশাহীন বাজেট। প্রধানমন্ত্রী মোদীকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেন শুভঙ্কর সরকার। এই যে কেন্দ্রীয় বাজেট ঘোষণা করা হলো, আপনার চোখে বাজেট কিরকম, আপনার বিশ্লেষণ? আমি এইটুকু বলবো, এই বাজেটটা মধ্যবিত্তের কথা দিল্লির নির্বাচনকে দেখে আর বিহারের নির্বাচনকে দেখেই এই বাজেট, মানে এটাকে বিহার আর দিল্লির বাজেটও বলতে পারেন। মধ্যবিত্ত কত পার্সেন্ট আর গরিব মানুষ কত শতাংশ? গরিবের কথা কোথাও বলা নেই। 65% যুবক, 45 বছরে সব থেকে বেশি বেকার, তাদের কথা বলা নেই। এইখানে যে ইনফ্লেশন রেট এবং মাইক্রো ম্যাক্রো লেভেল, এই দুটো যে আলাদা করে ডিসকাশন, একটা উন্নত দেশ হতে গেলে সেই বাজেটের যে ব্যালেন্স বাজেট হওয়া প্রয়োজন, সেই বাজেট কোথাও দেখা যায়নি। এবং দ্বিতীয় কথা, 3.2% আপনি দেখুন মধ্যবিত্ত কোন জায়গা থেকে, এবার টাকাটা আসবে কোথা থেকে, খরচটা হবে কোথা থেকে? শুধু বিহারে যেহেতু নির্বাচন আছে তাকেই মাথায় রেখে যা যা বাজেট করে দিলাম, এগুলো মানে ইউনিয়ন অফ ইন্ডিয়া যে কনসেপ্ট, সেই ইউনিয়ন অফ ইন্ডিয়া কনসেপ্টটা কোথায়? তার কারণ সব রাজ্য তো সমহারে সমস্ত কিছু পেতে চায়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ট্যাক্স রাজ্য থেকে যায় সেই ট্যাক্সের 42% আসে। যদিও এবারে 16 ফাইন্যান্স কমিশন এখানে যখন এসেছিল তাদের কাছে আমরা বলেছিলাম রাজ্যকে 50% দেওয়া উচিত। আমাদের যে প্রতিনিধিরা গেছিল আমরা রাজ্য থেকে বলে দিয়েছি। এবার বলুন তো, যে এই যে 12 লাখ টাকা ছাড়ের যেটা বলেছে, কি কি করলে তারপরে সেটা একসঙ্গে 12 লাখ হবে, ওইগুলোই তো আজকে ডিসকাশনের জন্য আমরা এই ব্যবস্থা করেছি। আপনি এক গাদা জমালে তারপরে হবে, ঠিক জিএসটির মতো। যারা খরচ করেন তাদের থেকে ট্যাক্স যায়, আর যারা জমান তাদের তো জিএসটি ট্যাক্স তারা কম দেন, অতএব গরিব মানুষই বেশি জিএসটি দেন। বললাম, এরা শুধু নির্বাচনটাকে সামনে রেখে এই বাজেটটি করেছে। সেই বাজেটের একটা দিক, নীতিশ কুমার যাতে পালিয়ে না যায় তাকে ধরে রাখো। বিহারের আগামী দিনে যদি চলেও যায় তাহলে আমরা এককভাবে নির্বাচনটা লড়বো কেমনভাবে, তার একটা দিক। আর মধ্যবিত্তের কথা খালি বলা হয়েছে। আরে মধ্যবিত্ত কত শতাংশ? এখন তো মধ্যবিত্তের মধ্যেও তো ভাগ হয়ে গিয়েছে, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আর একেবারে বিলো টু দ্য প্রপার্টি লাইন অ্যান্ড বিলো টু দ্য গ্রাসরুট, একেবারে প্রান্তিক মানুষ। এবার এই যে ছাড়ের কথা বলা হয়েছে 12 লাখ, আমাকে বলুন না যে কত লোক 12 লাখ ওলা কতজন, 1 লাখ ওলা কতজন? নিচের তলার কথা কোথায় ভাবছে? যদি টাকাই মার্কেটে যদি টাকাই না থাকে, কর স্ট্রাকচার কেনা, বাইং ক্যাপাসিটি যদি না তৈরি হয়, কোথা থেকে হবে আমাকে বলুন তো? সেই ব্যবস্থাটা কোথায় আছে? আপনি কৃষি খাত, আপনি হচ্ছে মেডিকেল ইউনিট থেকে প্রত্যেকটা জায়গায় কোথায়? এক কথায় ব্যালেন্সহীন বাজেট, দিশাহীন বাজেট, যেখানে গরিবদের কথা নেই, বেকারদের জন্য কোনো প্ল্যান নেই, কোথা থেকে ইনকাম হতে পারে? বাইং ক্যাপাসিটি কখন তৈরি হবে? আপনার হাতে টাকা থাকলে তবেই তো বাইং ক্যাপাসিটি হবে, তবেই তো হচ্ছে এটা সার্কুলেট হবে। সেইটা কোথায়? কোনো প্রভিশনই নেই। প্রতিরক্ষা খাতে দেখা যাচ্ছে প্রায় বরাদ্দ নেই, এতটাই কম যেটা আগে আমাদের দেশে শুরু। আমার সামগ্রিকভাবে মনে হয়েছে যে কারুর সঙ্গে, কোনো এক্সপার্টের সঙ্গে আলোচনা করে এ বাজেট নয়। এ বাজেটটা যেমন হয় না যে আমাকে এই খাতে ব্যয় করে দিতে হবে, আমি একদিনই পুরো মাংস খেয়ে নিলাম, বিহারের জন্য মাংস খেয়ে নিলাম, মধ্যবিত্তের জন্য মাংস খেয়ে নিলাম, মধ্যবিত্ত যদি ঠিক থাকে। আচ্ছা, উচ্চ মধ্যবিত্ত যারা, তারা তো অনেকেই চাকরি করে, তা মধ্যবিত্তের সুবিধাটা কোথায়? নিম্ন মধ্যবিত্ত কি এর মধ্যে আসছে? মধ্যবিত্তরও তো এখন ভাগ হয়ে গিয়েছে। আমার মনে হয়েছে যে বাজেট এক কথায় একেবারে মানে এটা মানুষের বাজেট নয়,
মানুষের সামগ্রিক উন্নয়নের বাজেট নয়। ডেভেলপমেন্টের কথা কোনো জায়গায়, ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়েছে, কিন্তু কোন কোন ভাবে একেবারে ক্লিয়ারলি সে ব্যাপারে কোনো ইন্ডিকেশন আপনি কোথাও খুঁজে পাবেন না। জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে তো দাম আর জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে কত, আরে ক্যান্সার, বাকি ওষুধের দাম কত বেড়েছে। আর এই ওষুধের দামগুলো বেড়েছে কবে থেকে? 2014 থেকে। জবে থেকে বিভিন্ন এই ওষুধ কোম্পানিগুলো ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য যখনই প্রধানমন্ত্রী বিদেশে যান তার জন্য ব্যয় করেছেন, ওষুধের দাম বাড়তে থেকেছে। এবার তুমি 10 পয়সা বাড়িয়ে 2 পয়সা কমালে তো কোনো লাভ কী হবে? কোন জায়গায় গিয়ে লাভ হবে? জীবনদায়ী ওষুধ থেকে সমস্ত কিছু ওষুধ, ক্যান্সার জীবনদায়ী ওষুধ, ওইটার ক্ষেত্রে আপনি ভাবলেন, বাকি অন্যান্য যে ওষুধ বেকারত্ব কমানোর ক্ষেত্রে কি কোনো 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 সদর্থক পদক্ষেপ নেই। পজিটিভ আপনি 2-3টে তো পয়েন্ট থাকবে যে আমরা বেকারদের জন্য এই করতে হবে। অ্যাকচুয়ালি ভারী শিল্প, বিগ ইন্ডাস্ট্রির করার কথা সরকারের ভাবনা নেই। এবং দ্বিতীয় জিনিস, এই বাজেটের সবথেকে যেটা খারাপ দিক, এখানে কোনো কাজের প্রোডাকশনের পরিবেশ নেই বলে যারা ফরেন ইনভেস্টার তারা তাদের টাকা তুলে নিয়ে চলে যাচ্ছেন, আর আমাদের দেশের যারা বেশি পুঁজির অধিকারী তারাও এখান থেকে টাকা তুলে নিয়ে অন্য রাষ্ট্রে লাগাবার কথা ভাবছেন। এই ক্ষেত্রে আমাদের এইখানে মানি মার্কেট টাইট হয়ে গেছে। সরকার হচ্ছে পঙ্গু সরকার, তাদের হচ্ছে একটা হচ্ছে চন্দ্রবাবু, একটা হচ্ছে নীতিশ কুমার। তো স্বাভাবিকভাবেই সেই ঘটনাটাই ঘটছে যে তাদের উপরে ভর করে থাকতে গেলে তাদের দিকেই টাকা দিতে হবে। তাও চন্দ্রবাবুকে সেইভাবে দেয়নি যা বিহারকে দিয়েছে, কারণ বিহারের নির্বাচন আছে। এই ছাড়ের স্ট্যান্ডার্ড ডিডাকশন কি আমাকে কি 12 লক্ষ একসঙ্গে ছাড় দিয়ে দিচ্ছে? যে আমি এলআইসিতে যা করলাম, অন্য জায়গায় যা জমালাম, সমস্ত সেগুলো বাদ গিয়ে পিপিএফে যা জমালাম সেগুলো বাদ দিয়ে 12 লক্ষ, তা নয়। আর কি লাভ হবে? কতজন 12 লক্ষ টাকা রোজগার করে? মধ্যবিত্তের মধ্যে 12 লক্ষ টাকা লাভ মানে তার খরচ করার পর থাকে কতজনের? এই হিসেবটা বিজেপি নেতারা কেউ জানেন না। বিজেপি থেকে তো বারবার বলা হয় যে রাজ্যে কোনো শিল্প আসছে না। এই যে বাজেট হচ্ছে বারবার, যে কেন্দ্র সরকার, এটা তৃতীয় মোদী সরকার, তো পরপর যে বাজেটে কি মনে হচ্ছে যে আদৌ কি দেশেও কি কর্মসংস্থান বা ইন্ডাস্ট্রি সেভাবে আসছে? 45 বছরে দেশে সবথেকে বেশি বেকার, জিডিপির পার্সেন্টেজ কমে গেছে। মনমোহন সিংয়ের সময় 9% পর্যন্ত জিডিপি হয়ে গেছিল, অ্যাবাভ 9, সেই জায়গায় কোথাও আসতে পারেনি। অথচ এরা বিশ্বের সবথেকে বেশি শক্তিশালী অর্থনৈতিক দেশ হতে চায়। কি করে হবে? এবং দাবি করছে তার কারণ এনাদের মধ্যে অর্থনীতি কেউ বোঝেনি না। অর্থনীতিটা যদি বুঝতেন তাহলে ভাবতেন যে এইখানে কর্মসংস্থানটা কোথায়। হেভি ইন্ডাস্ট্রি তো 2014 থেকে নেই। পশ্চিম বাংলা তো ভারতবর্ষের বাইরে নয়, অতএব ভারতবর্ষেই যদি হেভি ইন্ডাস্ট্রি না আসে পশ্চিমবাংলায় আসবে কি করে? অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রিও তৈরি হয়নি। প্রথম একটা প্রোডাক্টিভ ইউনিট তো করতে হবে। শুধু সার্ভিস সেন্টারের উপর দিয়ে তো একটা দেশ উন্নত হতে পারে না, উন্নতি করতে পারে না। মানে শুধু রাজ্য নয়, দেশ জুড়ে এর মধ্যে তো সব থেকে বেশি বেকার। একটা অ্যাপ্লিকেশন যখন কোনো 4th ক্লাস স্টাফের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে, সেখানে MA পাস অ্যাপ্লিকেশন করছে, সেখানে বিটেকের ছেলেরা অ্যাপ্লিকেশন করছে। তো স্বাভাবিকভাবে যে এর ভয়াবহতা কত সেটা তো মানুষ উপলব্ধি করতে পারছে। যেখানে মোদী সরকার বারবার বলছে যে আমাদের দেশ বর্তমানে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে শক্তিশালী, বাজেটে কি মোদী প্রধানমন্ত্রী হিসাবে প্রচুর মিথ্যে কথা বলে। ডিমনিটাইজেশনের সময় বলেছেন, জিএসটির সময় বলেছেন, চীন যখন আক্রমণ করেছে আমাদের সেনারা মারা গেছে, আমাদের জায়গায় ঢুকে মেরেছে, উনি মিথ্যে কথা বলেছেন। অহরহ মিথ্যে কথা বলেন। প্রধানমন্ত্রী হিসাবে এটা কাম্য নয়। এখন আমার দেশের প্রধানমন্ত্রী, আমিও এই দেশের মানুষ, আমার সঙ্গে রাজনৈতিক লড়াই থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে আমি মনে করি ওনার দেশবাসীকে বিপথে চালিত করার উচিত নয়। আর ফাইন্যান্স ডিপার্টমেন্ট এটা প্রত্যেকের, সারা ভারতবর্ষের মধ্যে সব জায়গায় আগুন জ্বলছে, আগুনটা নিভে গেছে রান্নাঘরের। একটা সমীক্ষা বলছে যে আমাদের দেশে ক্যাপিটালিস্ট, এটাই তো রাহুল গান্ধী বলছেন যে সমতা, এই সমতাটা সংবিধানের আর্টিকেল 14-এ আছে। সেই সমতাটা সব দিক থেকে সমতা, অর্থনৈতিক দিক, সামাজিক দিক, সেই দুটোতেই এরা চায় না। এরা যে ব্যবস্থাটা চায়, এরা ধনী অতি ধনী হোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আদানিকে সব কিছু দিয়ে দিচ্ছে। তার পরিণামে
অর্থনৈতিক দিক থেকে যে পঙ্গু হওয়ার বিষয় সেই পঙ্গুত্বতা আছে।